বসে আছি জেটিডিসির ফরেস্ট বাংলোর লনে, আর হঠাৎ করে চোখের সামনে এরকম একটা দৃশ্য। জায়গাটা এমনিতেই বেশ শান্ত, নিরিবিলি, নির্জন। আমরা দুজন বসে গল্প করছিলাম, আছি একেবারে জঙ্গলের মধ্যে, আর হঠাৎ চোখের সামনে এরকম একটা দৃশ্য। হরিণ হেঁটে যাচ্ছে। এরকম একটা দৃশ্য যে আমি দেখতে পাবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। তাই প্রথম কয়েকটা মুহূর্ত মুগ্ধ চোখে অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম। আচ্ছা, তোমরাই বলো, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত শহুরে বাঙালি কখনো ভাবতে পারে যে এরকম একটা দৃশ্য দেখবে? চোখের সামনে দিয়ে হরিণ হেঁটে যাচ্ছে, তুমি বসে গল্প করছো, তোমার চোখের সামনে দিয়ে হরিণ চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা দেখেছি, আমরা সিনেমাতে দেখেছি, আমরা গল্পে পড়েছি, তাই বলে আমাদের সামনে এরকম হবে, এটা বোধহয় কল্পনা করাটা একটু কষ্টকর। কিন্তু এটাই হয়েছে, আর এই জন্যেই মাকুলাকোচা আমার চোখে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট। সামনেই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, বেশ কয়েকটা দিন পরপর ছুটি। নিশ্চয়ই এখন থেকে ভাবছো যে কলকাতার কাছাকাছি কোথায় যাওয়া যায়। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এই অসাধারণ জঙ্গল রিসর্ট। এই ভিডিওতে সেই সন্ধানই দিলাম, কি করে তোমরা আসবে, কোথায় থাকবে, কিভাবে এই রিসর্টটা বুকিং করবে, কি কি ক্যাটাগরির রুম আছে এখানে, সমস্ত কিছু থাকলো এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর তুমি যদি চাও তোমার সাথেও এরকম একটা ঘটনা ঘটুক, ব্রেকফাস্ট করতে করতে তোমার চোখের সামনে দিয়ে হরিণ হাঁটছে, বা রাতে তুমি যখন তোমার প্রিয়জনের সঙ্গে বসে আছো এই রিসর্টের বাগানে, এরকম একটা দৃশ্য যদি তুমিও দেখতে চাও, তাহলে আসতেই হবে মাকুলাকোচা, যেটা জেটিডিসির ফরেস্ট বাংলো, মাকুলাকোচা রিসর্ট। এই শীতের ছুটিতে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে অবস্থিত এই দুর্দান্ত একটা জায়গা, যেখানে গেলে আমরা দেখতে পাবো পাহাড়, ড্যাম, জঙ্গল, মন্দির আর অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ। তাই প্রকৃতির করে অসাধারণ এই জায়গাতে একটা উইকেন্ড কাটানো যায়, আর হাতে যদি সময় কম থাকে তাহলে একদিনেও ঘুরে দেখা যায় সমস্তটা। কোথায় এই জায়গা, কি করে যাব, কোথায় থাকবো, কি খাবো, কি কি ঘুরে দেখব, সমস্ত ইনফরমেশন থাকছে আজকের গল্পে। তাহলে চলো গল্পটা শুরু করি। আবার শিয়ালদা স্টেশন, আবার একটি নতুন গন্তব্য। আজকে যাব একেবারে নতুন একটা ডেস্টিনেশনে, আমাদের একেবারে পড়শি রাজ্যে আমরা পৌঁছে যাব। এখন যাব হাওড়া স্টেশন। সন্ধ্যা বা রাতের দিকটা যখন শিয়ালদা থেকে গাড়িটা বেরিয়ে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এই সময়টা, এই মোমেন্টটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আমার কাছে। মানে প্রচণ্ড ইমোশনাল তো বটেই। আমার মনে হয় রাতের কলকাতার একটা অদ্ভুত মায়া আছে, আর তার সাথে মিশে যায় ঘুরতে যাওয়ার আনন্দ, নতুন একটা অ্যাডভেঞ্চার, নতুন একটা জায়গা দেখার আনন্দ। এটা একটা অদ্ভুত ফিলিংস। আমার মনে হয় এটা আমি ঠিক বোঝাতে পারছি না, এটা বোঝানোর ক্ষমতাও আমার নেই। মানে ওই যে হয় না, ঘুরতে যাওয়ার 2 দিন আগে জামা কাপড় প্যাকিং করার সময় জাস্ট বাড়ি থেকে বেরিয়ে নিজের ট্রেনে উঠবো, এই যে জার্নিটা, আমার কিন্তু খুব এক্সাইটেড লাগে। আমি জানি না যে তোমাদের এরকম হয় কিনা। যদি হয় প্লিজ শেয়ার করো না নিজেদের ইমোশনটা। নাকি আমিই আছি একমাত্র পাগল যে ঘুরতে যাওয়ার জন্য এরকম ছটফট করে? একটু জানাও না, আমার দলে কি তোমরাও আছো? কথা বলতে বলতে আমরা পেরিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজ। রাতের বেলা গঙ্গার ওপর দিয়ে যাওয়া, হাওড়া ব্রিজটাকে ক্রস করা, এই যে মোমেন্টটা, এই সময়টা না আমার জাস্ট কোনো কথা বলতে ইচ্ছে করে। আই জাস্ট ওয়ান্ট টু ফিল দ্য মোমেন্ট, দ্যাটস ইট। গল্প করতে করতে আমরা অলরেডি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা যারা চক্রধরপুর ট্রেনটাকে ধরবে তাদের জন্য বলি, তোমরা নামবে নিউ কমপ্লেক্সে, পুরনো কমপ্লেক্সে নয়, নতুন যে কমপ্লেক্সটা সেখানে নামবে। বিকজ চক্রধরপুর ন্যাচারালি প্ল্যাটফর্ম নাম্বার 19, 20 বা 21-এ দিয়ে দেয়। তো সেক্ষেত্রে নিউ কমপ্লেক্সে নামলে একটু কম হাঁটতে হবে।
যদি ট্রেন লেট থাকে তাহলে ওয়েটিং রুমে যেতে পারেন। চলুন ওয়েটিং রুমটা নিয়ে যাই। এই হচ্ছে ওয়েটিং রুমের রাস্তা। এই হচ্ছে লিফট, এই যে এইদিকে। এই লিফট থেকে সোজা আসলেন আর এই করিডোর দিয়ে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন এসি এবং নন এসি দুরকমই ওয়েটিং রুম। আমি দলমাতে গেছি চক্রধরপুর এক্সপ্রেস, সেটা চান্ডিল হয়ে যায়। এছাড়াও আরও বেশ কিছু ট্রেন হাওড়া থেকে যায় টাটানগরে। আপনারা টাটানগর নেমে সেখান থেকে গাড়ি করে বা অটো করে ডিরেক্টলি দলমা পৌঁছাতে পারেন। রামদার অটো মাত্র 700 থেকে 800 টাকার মধ্যে আপনাকে পৌঁছে দেবে দলমার মাকুলাকোচা রিসর্টে। এবার ট্রেনগুলো বলে দিই। 12021 বারবিল জনশতাব্দী, যেটা সকাল 6টা 20-তে হাওড়া থেকে ছাড়ে এবং 10টার মধ্যে পৌঁছে যাবে টাটানগর। এছাড়াও আছে ইস্পাত, যেটা 22861 6:30 হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং টাটানগর পৌঁছে যাবে 10টা 15-তে। এছাড়া আরও অনেক ট্রেন আছে, তবে সেই ট্রেনের টাইমগুলো আমার খুব একটা ভালো লাগেনি। প্রায় মাঝরাতে গিয়ে পৌঁছাচ্ছে টাটানগর। সেক্ষেত্রে স্টেশনেই থাকতে হবে রাতটা, বা স্টেশনের পাশে থাকতে হবে। খরচা বাড়ে, হেডেক বাড়ে, জার্নিটা বাড়ে। তাই আমি বলবো সকাল সকাল ট্রেন ধরে টাটানগর চলে যাওয়া ভালো। আর যদি ওভারনাইট জার্নি করতে হয়, যেরকমটা আমি করেছি, চক্রধরপুর ইজ দ্য বেস্ট অপশন। ঘড়িতে এখন অলরেডি সময় রাত 11:10। তবু এখনও চক্রধরপুর এক্সপ্রেসের কোনো ইনফরমেশন বোর্ডে নেই। এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। আগে চক্রধরপুর এক্সপ্রেস যেত রাত 12:05, এখন চেঞ্জ হয়ে গেছে। নতুন সময় অনুযায়ী এটা 11:30, টু বি প্রিসাইজ 11:35 হাওড়া থেকে রওনা দেয়। আমি এখন আছি চক্রধরপুর এক্সপ্রেসের 3A এসি কম্পার্টমেন্টে। এসি কম্পার্টমেন্টটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, রাদার দ্যান স্লিপার। চক্রধরপুর রাতে যাওয়ার জন্য দুর্দান্ত একটা ট্রেন। আমি অলওয়েজ পুরুলিয়া বা চান্ডিল, টাটানগর এই চত্বরটা যদি যাই বা ঘাটশিলা, আমি সবসময় প্রেফার করব এই ট্রেনটাতে যাওয়ার। পুরনো ট্রেন, এখানকার টয়লেট অতটাও ভালো নয়, এটা ভেবেই এই ট্রেনে ওঠা উচিত। যাই হোক, ট্রেনটা রওনা দিয়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ছাড়ো না এসব ছোটোখাটো প্রবলেম, ঘুরতে যাওয়ার আনন্দের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়। অ্যাটলিস্ট আমার কাছে তো একেবারেই নয়। এই সময়টার যে ফিলিংসটা, এটার জন্যই মনে হয় বেঁচে থাকা। এই যে জাস্ট হাওড়া স্টেশন থেকে ট্রেনটা বেরোচ্ছে, আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমি জানি না এই সময়টা তোমাদের কেমন ফিলিংস হয়, আমার কিন্তু দারুণ লাগে। ওই যে হয় না, পুজো আসার ঠিক আগের যে সময়টা, আগেকার দিনে ছোটোবেলায় হতো যে মামার বাড়ি যাওয়ার আগের রাত, কোথাও ঘুরতে যাওয়ার আগের রাত, সেই এক্সাইটমেন্টটা কিন্তু আমি আজও ফিল করি যখন এই ট্রেনটা আস্তে আস্তে হাওড়া বা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে। এই যে মোমেন্টটা, এর না কোনো জবাব নেই, মানে এর কোনো তুলনাই হয় না। গুড মর্নিং। চারপাশের দৃশ্য অতি মনোরম, আর তার সাথে এরকম ঝকঝকে একটা দিন। আজকে আমরা পৌঁছাবো চান্ডিল স্টেশন। চান্ডিল স্টেশনের ঠিক পাশেই আছে বিখ্যাত চান্ডিল ড্যাম, যেটা টাটানগর বা দলমাতে এলে মাস্ট ভিজিট একটা প্লেস। এছাড়াও আছে সুবর্ণরেখা নদী এবং প্রাচীন এক মন্দির। তবে সবার প্রথম আমরা যাব ফরেস্ট বাংলোতে, মাকুলাকোচা রিসর্ট। আমরা দাঁড়িয়ে আছি এখন কুস্তাউট স্টেশন, পুরুলিয়ার ঠিক আগে। আর কিছুক্ষণ পরেই আমরা পুরুলিয়া চলে আসবো, খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট লাগবে। এটা হলো কুস্তাউট স্টেশন। আগেরবার আমরা গেছিলাম পুরুলিয়া, এবার যদিও গন্তব্য চান্ডিল, তবে এই ট্রেনটা পুরুলিয়ার ওপর দিয়ে যায়। সকাল হওয়ার সাথে সাথে আহা হা কি দৃশ্য! চারিদিকে একেবারে সবুজ, নীল আকাশ, সাদা মেঘ, অপূর্ব এক ল্যান্ডস্কেপ। আমরা পৌঁছে গেছি নিমডি, চান্ডিলের ঠিক আগের স্টেশন। চান্ডিল একেবারে এসেই গেছে, আর এখান থেকে শুরু হয়ে গেল দলমা রেঞ্জ। দেখো চারিদিকটা সবুজ, একেবারে পাহাড়, চারিদিকে সবুজ গাছপালা। এই দৃশ্যের কোনো তুলনা নেই। এই দৃশ্য দেখার জন্যেই তো এত কষ্ট, এই দৃশ্য দেখার জন্যেই তো বাড়ি থেকে বেরিয়ে পড়া বারবার, এই দৃশ্যের টানেই ছুটে চলা। আর কি আছে? সত্যি এখন বুঝতে পারি
যে বিভূতিভূষণের কেন এত প্রিয় এই ঘাটশিলা, এই যে টাটানগর, এই চত্বরটায় উনি থাকতেন। ঝাড়খণ্ড বিহারের বিস্তীর্ণ অঞ্চলে উনি জমিদারির কাজ সামলেছেন এবং এখান থেকেই একের পর এক অসামান্য উপন্যাস বেরিয়ে এসেছে। সত্যি এই দৃশ্য দেখলে আমি তো লিখতে পারি না, তবে যারা সত্যি একটু লেখার ক্ষমতা যাদের আছে তারা 2-4 লাইন লিখতে বাধ্য। ট্রেনের দরজা থেকে যদি এই দৃশ্য হয়, এখানে কয়েকটা দিন কাটালে মনের ওপর কী এফেক্ট পড়বে। যাই হোক, কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি চান্ডিল স্টেশন। একেবারে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। চান্ডিল স্টেশনে নেমে তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে যা তোমাদেরকে পৌঁছে দেবে দলমাতে, অর্থাৎ দলমা ফরেস্টে। দলমা ফরেস্টের একদম ফার্স্টেই আছে এন্ট্রি গেট, যেখানে তোমাদের গাড়ি এবং নিজেদের জন্য টিকিট কেটে তবেই দলমার ভিতরে ঢুকতে হবে। দলমায় এন্ট্রি করার জন্য বেশ কিছু নিয়ম আছে, সেটা নিশ্চয়ই আমি দেখাবো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তোমরা যদি গাড়ি বুক না করতে চাও, অর্থাৎ গাড়ি বুক করলে অনেকটা বেশি টাকা নিয়ে নেবে, 2,500-3 হাজার টাকা তো পুরো একটা দিনের জন্য নেবে। আর ডিরেক্টলি দলমা পৌঁছাতে চাইলে সেক্ষেত্রে ওই 1,000 টাকা 1,500 টাকা মতো নেবে, বা 1.5 থেকে 2ও নিতে পারে। তোমরা যদি কম খরচায় দলমা পৌঁছাতে চাও, মানে যদি ডিরেক্টলি মাকুলাকোচায় গিয়ে থাকতে চাও ওই দিনটা, তাহলে আমি বলবো রামদার সাথে কন্ট্যাক্ট করতে। রামদা একজন অটো ড্রাইভার, যে মোটামুটি 700 থেকে 800 টাকার মধ্যে তোমাদেরকে দলমার এই যে রিসর্ট অর্থাৎ মাকুলাকোচায় পৌঁছে দেবে। এবং তোমরা যদি চাও অটো করেও দলমা হিলটপে যেতে পারো। দলমায় যাওয়ার জন্য বেশ কিছু নিয়ম আছে, যেটা 2024-25 থেকে এই নিয়মগুলো চালু হয়ে গেছে। যেমন 2 হুইলার নিয়ে তোমরা দলমাতে আর যেতে পারবে না। দলমাতে তোমরা দলমার যে সাফারিটা হয়, গভর্নমেন্ট সাফারি, সেটা তোমরা করতে পারো দলমার টিকিট কাউন্টারে। তার জন্য টিকিট পেয়ে যাবে। একটা সাফারিতে মোটামুটি 10 জন লোক যেতে পারে। এছাড়াও তোমরা বোলেরো, জিপ এই টাইপের গাড়ি নিয়ে যেতে পারো, বা সুইফট ডিজায়ার টাইপের যে গাড়িগুলো, সেগুলো ভাড়া করেও তোমরা পুরো দলমাটা ঘুরে দেখতে পারো। দলমার যে মেন এন্ট্রি গেট, সেখান থেকে ঢুকতেই তোমরা দেখতে পাবে একদিকে আছে মিউজিয়াম এবং ব্যাম্বুহাট যাওয়ার রাস্তা, এই সাইনবোর্ড দেওয়া আছে। আর তার ঠিক উল্টো দিকে আছে ডিয়ার রেস্কিউ সেন্টার। এখানে একটা ডিয়ার পার্ক আছে, যেখানে প্রচুর হরিণকে এনে রাখা হয়েছে। অদ্ভুত সুন্দর সেই সব দৃশ্য, চলো দেখাই। আমরা এখন আছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে, যেটা জেটিডিসি অর্থাৎ ঝাড়খণ্ড গভর্নমেন্টের একটা প্রপার্টি। এটা ঝাড়খণ্ডের বন দপ্তরের আন্ডারে পড়ে, দলমা স্যাংচুয়ারি। দলমার মেন যে এন্ট্রি গেট, সেখান থেকে একটুখানি এগিয়ে আসলেই তোমরা এই ডিয়ার পার্কটা দেখতে পাবে, যেখানে অজস্র হরিণ আছে। আর দেখতে কি ভালো লাগছে, দেখো তোমরা কত হরিণ। এখানে আমি যেটা শুনলাম 2টো হরিণ থেকে এটা শুরু হয়েছিল এই ডিয়ার পার্কটা। আজকে এখানে অজস্র হরিণ আছে। বিয়ার ডিয়ার সেভ দ্য ডিয়ার, দুর্দান্ত একটা মেসেজ কিন্তু এখানে লেখা আছে। এই হলো ডিয়ার পার্ক। জেটিডিসি অর্থাৎ ঝাড়খণ্ড গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাংলো আছে দলমার মধ্যে, যার নাম মাকুলাকোচা। এদের 2টো ক্যাম্পাস আছে, একটা মেন অর্থাৎ মাকুলাকোচা যেটা রেস্ট হাউস, এছাড়াও আছে একটা মাড হাউস যেটা একদম নতুন তৈরি হয়েছে। আজকের ভিডিওতে তোমাদেরকে মেনলি এই 2টো জায়গায় আমি ঘুরিয়ে দেখাবো যে মাড হাউসের ঘরগুলো কেমন, আর মেন যে রিসর্ট সেটাও কেমন। পরিবেশ দুর্দান্ত। ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাংলো, বুঝতেই পারছো, জঙ্গলের মধ্যে 1 বা 2 দিন কাটানোর অভিজ্ঞতা অন্যরকম হতে চলেছে। তোমরা চাইলে জেটিডিসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে ডিরেক্টলি বুকিং করতে পারো। এছাড়া আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখলাম, যদি মনে করো ওভার দ্য ফোন বুক করতে পারো। তবে আমার সাজেশন ডিরেক্টলি ওয়েবসাইট থেকে বুকিং করো, সেটা বেশি অথেন্টিক। আমি এখন এসেছি মাকুলাকোচার আর একটা ক্যাম্পাসে। এই যে সামনে এখানটা আরও সুন্দর, মানে ওটা ওদের ওইখানের ভিউটা তো দুর্দান্ত। এইখানটা কিন্তু আপনি ডিয়ার পার্ক দেখতে পাবেন। এই যে এইখানটা আমি দেখতে পাচ্ছি হরিণ চড়ছে, অনেকগুলো হরিণ। তো এইটা হলো ডিয়ার পার্ক, আর এইটা হলো মাড হাউস, দারুণ সাজানো। এগুলো হলো মাড হাউস। এই যে এইদিকে একটা রুম, মানে একটা মাড হাউসে 2টো করে রুম। এইদিকে একটা রুম আছে,
আর এই দিকে একটা রুম আছে, এই হচ্ছে দুটো রুম। আর যদি আপনি এই মাড হাউসের পিছন দিকটা চলে আসেন, চারদিকটা বারান্দা টাইপের করা আছে অনেকটা বড় করে, আর পিছন দিকটা যদি চলে আসেন তাহলে ঠিক এরকম একটা ভিউ, অপূর্ব দেখুন জায়গাটা। উফ, দুর্দান্ত জায়গা, এই যে অসাধারণ ভিউ। পুরো পাহাড়টা যেন মনে হচ্ছে ধোঁয়া 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 ধোঁয়া, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এই হচ্ছে দলমা রেঞ্জ, কি অপূর্ব সৌন্দর্য। কি অপূর্ব দৃশ্য। এই মাকুলা কোচার আমি আর একটা ক্যাম্পাসে আছি, এইটা হলো ওদের মাড হাউস, এই জায়গাটাতে আছে। ও গেট থেকে এন্ট্রি করেই আপনি পাবেন এই মাড হাউস। এই দেখুন এখান থেকে ভিউটা, দূরে পাহাড়ের গায়ে শুধু মেঘ, অসম্ভব বৃষ্টি হচ্ছে এখানে, একদম বৃষ্টি স্নাত শ্রাবণের একটা দিন, আর কি অপূর্ব লাগছে। পরপর 3টে মাড হাউস আছে এবং তাতে আছে 6টা রুম। ওই রিসর্টের থেকে এইটার তফাৎটা হচ্ছে একেবারে নতুন বানানো হয়েছে রুমগুলো। আমি বলবো এই রুমগুলো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বেশি সুন্দর। আর এটা কিন্তু মাড হাউস। আমি আছি মাকুলা কোচার মাড হাউসে, একেবারে মাটির দেয়াল, এই দেয়ালগুলো একদম নতুন তৈরি হয়েছে বলে এই মাড হাউসটা কিন্তু আমাকে অনেক বেশি আমার ভালো লেগেছে। ওই রিসর্টটা অবশ্যই গার্ডেন ভালো, সুন্দর সাজানো, কিন্তু এখানটা রুমগুলো দুর্দান্ত, একেবারে নতুন রুম। এই যে বেডটা, খুব সুন্দর একটা বেড দেওয়া আছে এবং এটা একটা ডাবল বেডরুম। তো কিন্তু আপনারা চাইলে 3জন থাকতে পারেন, মানে 3জন অ্যাডাল্ট অবধি অ্যালাউড। এই রিসর্টের কিন্তু এটা একটা স্পেশাল পয়েন্ট, যেখানে আরেকজন এক্সট্রা মানুষের জন্য কোনো চার্জ ওরা করে না। অর্থাৎ একদম মাটির দেয়াল। আপনাকে দেয়ালগুলো একটু দেখাই। এই যে আমরা যেরকম পছন্দ করি না মাড হাউসে থাকবো, রুমটা এখানে অনেক বেশি সুন্দর। এখানে দেওয়া আছে একটা ডাবল বেড, যেখানে 3জন খুব ভালোভাবে থাকা যায়। আর একটা জিনিস, এই রিসর্টের যে কোনো রুমেই 3জন থাকতে গেলে কোনো টাকা নেয় না। এদিকটা আছে একটা ড্রেসিং ইউনিট, ছোট্ট একটা ড্রেসিং ইউনিট আছে, খুব সুন্দর সাজানো। বেতের একটা চেয়ার দেওয়া আছে বসার জন্য। এই দিকটা আছে টিভি, যেটা ওইখানে নন এসিতে কিন্তু মিসিং। এটাও একটা নন এসি, সেম প্রাইস, কিন্তু এখানে আছে টিভি। আর এই দিকটাতে আছে বাথরুম, এই যে কমোড, বেসিন, এখানে দেওয়া আছে একটা মিরর, স্নানের জায়গা, এক্সস্ট সবই আছে। এখানে গিজার নেই, গিজার একমাত্র এসিতেই আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ওয়ার্ড্রোব। এই একমাত্র নন এসিতে এই মাড হাউসে কিন্তু ওয়ার্ড্রোব দেওয়া আছে। এই দেখুন বড় সড়ো একটা ওয়ার্ড্রোব, যেটা সত্যি খুব কাজের। মানে যেহেতু আমি নন এসি রুমটাতে আছি, ওখানে কিন্তু ওয়ার্ড্রোব নেই, তো এটা কিন্তু যথেষ্ট কাজের একটা জিনিস, এটা খুব দরকার। পাশাপাশি 2টো রুম আছে, এই আর একটা রুম। মাড হাউসের এক একটা মাড হাউসে এরকম 2টো করে রুম আপনারা পাবেন। এই যে এখানেও একই রকম, এই আছে একটা ড্রেসিং ইউনিট, এদিকে একটা এলইডি টিভি, 2টো চেয়ার। এখানে এই জানলাটা খুললে এই হচ্ছে আপনার ভিউ ঘর থেকে, দারুণ। আর এই দিকটা আছে ড্রেসিং ইউনিট, এইদিকেও একটা জানলা আছে, মাটির দেয়াল। এখানে আছে এই ওয়ার্ড্রোব, এখানে একটা বসার জায়গা, বেতের চেয়ার দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুম, সবই একই এখানকার বাথরুমগুলো। হচ্ছে বাথরুম, এখানে আছে একটা কমোড, স্নানের জায়গা, একটা মিরর দেওয়া আছে, আর আছে একটা বেসিন। এই হলো মাড হাউসের আশেপাশের পরিবেশটা। একটা, 2টো, 3টে মাড হাউস, অর্থাৎ এখানে আছে 6টা রুম। প্রত্যেকটা রুমের সামনেই এরকম একটা ঘর বানানো আছে, যেখানে আপনি বসে চা কফি খেতে পারেন, একদম প্রকৃতির কোলে বসে আপনার ব্রেকফাস্টটা বা সন্ধ্যার স্ন্যাক্সটা আপনার সেরে নিন। সুন্দর ব্যবস্থা। এই যে दादा आपका नाम? सुशांत सिंह सरदार। ये माड हाउस का मतलब देखभाल आप ही करते हैं? हाँ। ओके, तो ये सुशांत सिंह सरदार जी है, सुशांत जी के साथ आप बात कर सकते हो, आप ऑनलाइन से बुकिंग कर सकते हैं।
या तो फिर यहाँ आके डायरेक्टली भी बुकिंग होता है। एकदम ये है एंट्री गेट, उधर वो जो दिख रहा है उधर एंट्री गेट है, एंड एंट्री गेट से आने के बाद ही ये माड हाउस है। আমি আছি মাকুলাকোচা মাড হাউসের ডাইনিং রুম। মাকুলাকোচা মাড হাউসে যদি আপনারা থাকেন তাহলে এটাই হলো আপনাদের ডাইনিং রুম, আপনাদের খাওয়ার ব্যবস্থা এখানে। बुद्धदेव सिंह सरदार। बुद्धदेव सिंह, अच्छा आप क्या यहाँ पे कुक हैं, খানা বানাতে आप? আচ্ছা আচ্ছা, তো দুজনের সঙ্গে পরিচয় হয়ে গেল। ইনি দেখাশোনা করেন, সুশান্ত দা, ইনি দেখাশোনা করেন এই মাড হাউসের, আর উনি হলেন এখানকার কুক। অর্থাৎ আপনারা যদি অনলাইন বুকিং করে এখানে আসেন বা নিজেরা বুকিং করে আসেন, এখানে এসে স্পট বুকিং করেন, তাহলে এনাদের সঙ্গেই দেখা হবে। তো পরিচয় করেন, চলুন আপনাদের হ্যাঁ কিচেনটা একটু দেখিয়ে দিই। কিচেনটা একেবারে নতুন এই মাড হাউসটা হয়েছে, আর কিচেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন থালা বাসন, একদম ব্র্যান্ড নিউ কেনা হয়েছে। তো আপনারা জলদি জলদি চলে আসুন, খুব তাড়াতাড়ি চলে আসুন এখানে, আর যত তাড়াতাড়ি আসবেন একদম নতুন মাড হাউসটাকে এনজয় করতে পারবেন। এই যে নতুন করে সেটা বানানো হচ্ছে, এখানে রান্না বান্না সব ব্যবস্থা আছে, যা আপনি খেতে চাইবেন সেটা করে দেওয়া হবে। এখানে একটা ফ্রিজ আছে, আর এই হলো ডাইনিং রুমটা, আমাদের ডাইনিং রুম, সুসজ্জিত একেবারে ডাইনিং রুম, পাহাড়ের কোলে এরকম একটা রিমোট এরিয়াতে এত সুন্দর ব্যবস্থা, সত্যি খুবই ভালো লাগছে। পরিবেশটা দেখুন, উফ। এই হলো মাকুলাকোচার মাড হাউস। এন্ট্রি গেট থেকে ঢুকেই মাড হাউসগুলো আপনি পাবেন, আর তার ঠিক উল্টো দিকেই কিন্তু ডিয়ার পার্ক। অসাধারণ, মানে এর থেকে সুন্দর পরিবেশ আর বোধহয় হয় না। এই দেখুন ডিয়ার পার্কে প্রচুর হরিণ, প্রচুর হরিণ, এই যে প্রচুর। তুমি যদি চাও তাহলে ঠিক এইভাবেই হরিণদেরকে নিজের হাতে খাওয়াতে পারো। তার কারণ এখনই যে মাড হাউসগুলো দেখালাম, অর্থাৎ মাকুলাকোচা রিসর্টের মাড হাউসগুলোর ঠিক সামনে আছে ডিয়ার পার্ক বা ডিয়ার রেস্কিউ সেন্টার। এই জায়গাটা না এলে অনেক কিছু মিস করে যেতাম। দলমা পাহাড়, অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমি এখন দাঁড়িয়ে আছি মাকুলাকোচার ডিয়ার পার্কের সামনে, অর্থাৎ এখানে যে মাড হাউসটা আছে তার ঠিক সামনেই ডিয়ার পার্ক। ওইদিকে যে রিসর্টটা দেখালাম, এসি নন এসি যে মেন যে রিসর্টটা, তার সামনেও মানে তার পিছনেও আছে এই ডিয়ার পার্ক। দেখুন আমার পিছনে অনেক হরিণ দাঁড়িয়ে আছে। ন্যাচারালি এখানে ঢুকতে দেয় না, অনেক রিকোয়েস্ট করে আমি ঢুকলাম। এই যে অনেকটা বড় এরিয়া এবং চারপাশে প্রচুর হরিণ। এখানে ওরা খেতে আসে, এই জায়গাটা, এই দিকটাও আছে অনেকে। ওই যে দেখুন ওই দিকটাতেও প্রচুর ওরা আছে, এই যে দল বেঁধে পুরো। আর এই সাইডটাতে এখানে এক দল আছে, এখানে দুজন বেশ বড় সড়ো চেহারার। दादा आपका नाम क्या है? अर्जुन सिंह। अच्छा, आप यहाँ का देखभाल करते हैं क्या? अच्छा, थैंक यू दादा। दादा ने मेरे को यहाँ पे आने की परमिशन दिया, उनसे मैं थोड़ा, अग्रवाल जी है यहाँ पे, तो उनसे रिक्वेस्ट करके मैं यहाँ पे आया। तो दादा यहाँ पे कितना मतलब डियर है, कितना है? 100 डियर है। अच्छा अच्छा अच्छा। और कितने दिन से ये वाला, ये इसका एज कितना होगा, ये जो बड़ा वाला? 10-12 साल हो गया ना। अच्छा अच्छा अच्छा। अभी ज्यादा बढ़ा है क्या शंखा, या पहले था? अभी बढ़ गया। 2 था पहले 2 था। 2 से शुरू हुआ था, अभी 100 है। बढ़िया बढ़िया। तो ये कितने दिन का चल रहा है? यार पर 10 साल ज्यादा ही होगा ना। अच्छा अच्छा, ওকে 20 সাল भी हो गया है। আচ্ছা, এখানে পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে কিন্তু কোনো স্পট লাগবে না, আপনি পায়ে হেঁটে শুধু আশপাশটা ঘুরুন, আপনার মন ভালো হয়ে যাবে। এই যে ডিয়ার পার্কের পাশেই এইরকম ঘন জঙ্গল চারিদিকে, আপনি আপনার ইচ্ছে মতো হাঁটুন, একটু সাবধানতা নিয়ে হাঁটুন, এমন কোনো জন্তু এখানে নেই, তবুও এই আর কি। দলমার গেট থেকে ঢুকলেন, এই ঢুকে হলো মাকুলাকোচার মাড হাউস, আর আমরা এই সোজা এগিয়ে চলবো। একটু এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব মেন যে রিসর্ট সেটাতে। একদম বনের মধ্যে দিয়ে
আপনাকে যেতে হবে হেঁটে হেঁটে। জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। আজকে আমরা থাকবো এখানে ওয়াইল্ড লাইফ এডুকেশন রিসার্চ ইউনিট মাকুলাকোচা। এই যে এখানটা আমরা থাকবো, মাকুলাকোচা রেস্ট হাউস। সত্যি পরিবেশটা এত সুন্দর, রেস্ট হাউসই বলা এটাকে ভালো। এই আমরা ঢুকে পড়লাম মাকুলাকোচা রেস্ট হাউসে বা মাকুলাকোচা রিসর্টে। গুড মর্নিং ফ্রম দলমা হিলটপ। আমি এখন আছি দলমা হিলের, মানে দলমা স্যাংচুয়ারির একদম ভেতরেই আছি। আর এই যে রিসর্টটা, দলমা স্যাংচুয়ারির কিন্তু ভেতরেই এই রিসর্টটা। দুর্দান্ত একটা লোকেশন। আমার পিছনের লোকেশনটাকে দেখুন, পুরো দলমাটাকে আপনি এখান থেকে দাঁড়িয়ে এনজয় করতে পারবেন। দারুণ একটা ফিলিংস। আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে কোথাও ছুটে বেড়াতে হবে না। প্রকৃতির সন্ধানে, সৌন্দর্যের সন্ধানে আপনি আপনার কটেজের বারান্দা থেকে ঠিক এরকম একটা ভিউ পাবেন। আশপাশের নির্জনতা এত বেশি, তেমন কোনো মানুষই এখানে নেই। একেবারে দলমা হিলের মধ্যেই আছি, এই স্যাংচুয়ারির মধ্যেই কিন্তু এই রিসর্টটা। অসাধারণ একটা লোকেশন। এটি একটি ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট, যেখানে সাধারণ মানুষ বুকিং করে থাকতে পারে। আমার এই সাইডে এই যে কটেজগুলো দেখা যাচ্ছে, এগুলো এসি কটেজ। এখানে আছে পরপর 4টে কটেজ, যেগুলোর ভাড়া পড়বে ওই অনলাইন থেকে এখন বুক করতে হয়, টোটালি অনলাইন হয়ে গেছে। তো সেই ভাড়াটা পড়বে 2200 টাকা। এই হলো মাকুলাকোচার এসি কটেজগুলো। এই যে পরপর 4টে কটেজ এখানে আছে। অসম্ভব সুন্দর একটা গার্ডেন, অনেকটা এরিয়া জুড়ে এই রিসর্টটা। মাকুলাকোচা গভর্নমেন্ট রিসর্ট। আপনারা অনলাইন থেকে বুকিং করতে পারবেন। পুরো জায়গাটা দেখুন, পূর্ব। এর থেকে ভালো লোকেশন আমার মনে হয় আর হতে পারে না। দলমা পাহাড়ে যদি কেউ চান যে দলমা পাহাড়ে 2 দিন কাটিয়ে যাব নির্জন প্রকৃতির কোলে, তাহলে এটা খুব ভালো একটা অপশন। এই যে কটেজগুলো, এগুলো হচ্ছে এসি কটেজ। আপনারা চেষ্টা করবেন এই কটেজে থাকতে, কারণ এখান থেকে সৌন্দর্য সব থেকে ভালো। আর আমার মনে হলো ব্যাম্বু কটেজও আছে, আপনারা চাইলে থাকতে পারেন। তবে এর লোকেশনটা বা এর যে সামনের পরিবেশটা আমার সব থেকে ভালো লাগলো। একদম নিজের ব্যালকনি থেকে আপনি দেখতে পাবেন দলমা রেঞ্জ। প্রত্যেকটা কটেজের সামনে এরকম একটা করে বারান্দা দেওয়া আছে। আর এই যে এই সাইডটা, এই যে পাঁচিলটা দেখছেন, এর উল্টো দিকে আছে ডিয়ার পার্ক। কটেজের ব্যালকনি থেকে আপনি পাবেন ঠিক এরকম একটা ভিউ। এই রুমে ঢুকতেই চোখে পড়বে আপনার এরকম একটা বেড, যেটা ডাবল বেডরুম, কিন্তু 3 জন থাকার জন্য সাফিসিয়েন্ট। আর পাশের যে রুমে দেখা হলো, যাদের কথা শোনাবো, তারা কিন্তু 3 জন আছে। হ্যাঁ, আর এখানে আছে বিরাট বড় একটা সোফা। এই যে বিরাট বড় একটা সোফা, তার সাথে আছে একটা টি টেবিল। আর এই সাইডেও একটা সিঙ্গেল সোফা আছে। এই যে এইখানেও একটা সিঙ্গেল সোফা কিন্তু আছে। এদিকে আছে একটা এরকম টেবিল, যেখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে দেয়া আছে একটা টিভি, বেশ বড় সড়ো একটা টিভি দেয়া আছে। তো সবকিছুই ভালো। সব থেকে যেটা ভালো লাগছে, স্পেসটা অনেক বড় স্পেস। মানে আমি বাকি যেগুলো দেখালাম, নন এসি বা বাম্বু কটেজ যেগুলো দেখেছি, সেগুলো কিন্তু এত বড় রুম নয়। এখানে বিরাট বড় একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে, যেটা আমি অন্য কোনো রুমে দেখিনি। খালি এসি রুমটাতেই আছে বড় সড়ো একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে, এবং সেখানে এসি যেহেতু ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আর এইদিকে আছে একটা ড্রেসিং ইউনিট, অন্যান্য ঘরের মতোই ছোট্ট একটা ড্রেসিং টেবিল, আর তার সাথে সাজার জায়গা। এই হচ্ছে এসি কটেজের বাথরুমটা। দেখি বাথরুমটা, অনেক বড় স্পেস বাথরুমে, অনেক বড় স্পেস।
এই যে এখানে আছে বেসিন, হ্যান্ড ওয়াশের জায়গা, আর এখানে একটা মিরর দেওয়া আছে। দাঁড়াও, একমাত্র এই রুমই আছে গিজার, এই যে, আর এখানে আছে শাওয়ার, কোমোডটাও কিন্তু অন্যান্য রুমের থেকেও অত্যন্ত ভালো, সুন্দর, দারুণ একটা কোমোড দেওয়া আছে। এই জানলাটা খুললে পিছন দিকটা দেখুন, একেবারে পাখি, প্রচুর পাখি আছে এখানে। পিছন দিকটা একেবারে বন, মানে জঙ্গল পিছন দিকটা, আর ওইখানটা হচ্ছে ডিয়ার পার্ক। এই লোকেশনটা কিন্তু খুব সুন্দর। কটেজ থেকে বেরিয়ে এরকম একটা গার্ডেন, দারুণ সাজানো গার্ডেনটা, অসাধারণ। হতে পারে এটা গভর্নমেন্ট রিসর্ট, কিন্তু এখানে এসে আপনার মন সত্যি ভালো হয়ে যাবে। অনেক প্রাইভেট প্রপার্টিকে হার মানিয়ে দেবে এই রিসর্ট, এখানকার লোকেশন এবং এই পরিবেশ, আর যথেষ্ট সুন্দরভাবে পুরোটা মেনটেন করা। ব্যাম্বু কটেজ, এটা কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা ব্যাম্বু কটেজে থাকা। আর ব্যাম্বু কটেজের ঠিক সামনেটা দেখুন এইরকম ভাবে সাজানো। আমি দাঁড়িয়ে আছি ব্যাম্বু কটেজের সামনে, এইটাই হলো এখানকার ব্যাম্বু কটেজ। আর এই কটেজের ভেতরে আছে 2টো রুম, আর মাত্র 1000 রুপিস। আপনি যদি অনলাইন দিয়ে বুক করেন মাত্র 1000 টাকায় কিন্তু এটা বুক করতে পারবেন। একটা দুর্দান্ত অনুভূতি আপনার এখানে থাকলে হবে। চলুন রুমটা দেখিয়ে আনি। পুরো একদম বাঁশ দিয়ে কাজ করা, দেখুন এই যে, মানে বাঁশ হাফ করে কেটে এই ডিজাইনটা বানানো হয়েছে, দারুণ। দরজাগুলোও তাই, খুব সুন্দর, এই যে পুরো বাঁশ দিয়ে কাজ করা, খুব ভালো লাগবে এখানে যদি একটু অন্যরকম ভাবে কাটাতে চান। আর এখানে আসলে এই একটা পাবেন কি কমন স্পেস, এখানে কমন স্পেস, এখানে একটা আলমারি টাইপ দেয়া আছে, এই যে জিনিসপত্র রাখার জন্য। আর এটা একটা, এই দুটো ঘর যেহেতু এখানে আছে, তো এইদিকে একটা ঘর, এখানে একটা ঘর, এই একটা ঘর। খাটটা ভীষণ সুন্দর, দারুণ ডেকোরেশন করা আছে খাটটা, খুব সুন্দর দেখতে খাটটা। আর এই হচ্ছে ঘর, দুটো জানালা আছে, এখানে আছে একটা ড্রেসিং টেবিল। পুরোটাই বাঁশের কাজ করা, আছে একটা বেসিন, হ্যান্ড ওয়াশ দিয়েছে। আর এখানটা হলো কোমোড। এখানে কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই, কোনো গিজারের ব্যবস্থা নেই। এই হলো মাকুলাগোছার ডাইনিং হল, বেশ বড় সড়ো একটা ডাইনিং হল, ফ্যান এবং এসির ব্যবস্থা আছে, অর্থাৎ গরমের সময় এলে কোনো চাপ নেই। এখন তো শীতকাল এবং পিক সিজন, তো এই সময়টাতে এলে ফুল, অর্থাৎ যদি প্রচুর গেস্টও থাকে তাহলেও সিটিং অ্যারেঞ্জমেন্টের কোনো প্রবলেম নেই, বিকজ অনেকটা বড় একটা এরিয়া নিয়ে এদের ডাইনিং হলটা। আমার পিছনে যেটা, এগুলো নন এসি কটেজ, যেটা আমার কাল রাতের আস্তানা ছিল, এই যে পিছন দিকটা। আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর, আমি এখানটা আছি, আর এখান থেকে এই হলো ডাইনিং হল। তো আপনারা চাইলে কম দামে নন এসিতেও থাকতে পারেন। আর এই নন এসি রুম, নন এসি কটেজগুলো, যেগুলো 1000 টাকা করে ভাড়া, এখানে পরপর 3টে ঘর আছে। আর এই নন এসি কটেজ থেকে এই যে এই পিছন দিকে হচ্ছে ডিয়ার পার্ক, এই জায়গাটা দারুণ এরিয়া, অসম্ভব ভালো একটা জায়গা। এই যে আমরা আছি একদম কোর এরিয়াতে, স্যাংচুয়ারি এরিয়ার মধ্যে, একেবারে কোর জঙ্গলে। চলুন আজকে ঘুরে আসি দ্য ল্যান্ড অফ এলিফ্যান্ট বা হাতিদের স্বর্গরাজ্য থেকে। বর্ষার ঠিক পরপর এরকম একটা সবুজ প্রকৃতি, যেখানে পাহাড়ের বুকে মেঘ ভেসে বেড়ায়, সেরকম একটা দুর্দান্ত ফরেস্ট বাংলোতে থাকার সুযোগ থাকছে। এরকম সবুজ প্রকৃতি এবং অভয়ারণ্য আপনার জন্য অপেক্ষা করছে।
অপেক্ষা করছে জঙ্গলের একেবারে কোর এরিয়া বা স্যাংচুয়ারির মধ্যে রাত্রিবাসের সুযোগ, আর এরকম একটা ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলটাকে দেখে নেওয়া। এরকম একটা গাছবাড়িতে বসে যদি আপনি আপনার সন্ধ্যার স্ন্যাক্সটা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই জায়গাতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলতে চাইছি আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের সব থেকে ফেভারিট একটা ট্যুরিস্ট স্পট দলমা স্যাংচুয়ারির কথা। দলমা হাতির জন্য বিখ্যাত, তবে ঘুরতে এলেই যে হাতির সাথে দেখা হবে সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। বনের যে কোনো প্রাণীকে দেখা সৌভাগ্যের ব্যাপার। তাই দলমার গেটের সামনে একটা হাতি বাঁধা আছে যাতে পর্যটকরা নিরাশ না হন। দলমা যেহেতু হাতির জন্য বিখ্যাত, সেই প্রতীক হিসেবে এখানে হাতি রাখা হয়েছে। আগে 2টো হাতি ছিল, একজন মারা গেছে, এখন একজনই আছে। প্রায় সারা বছর হাতিকে এখানে বেঁধে রাখা হয়। এইগুলো আদিবাসী ড্রেস, যে আমাদের এই আদিবাসী লোকজন সবাই পরে এই শ্রাবণের টাইমে। আচ্ছা, এই ড্রেসগুলো না? হ্যাঁ। আচ্ছা, কেমন দাম এগুলো? এইগুলো ওই টি শার্ট গুলোর আছে, এইগুলো আছে 500-600 করে আছে, গামছা রয়েছে 150 করে আছে, ধুতি রয়েছে 300 রুপয়ে। আচ্ছা, 500 এই শাড়ির দাম, এই সবগুলো রয়েছে। বাহ। আর এই যে এগুলো দেখতে পাচ্ছি মুখোশগুলো, হ্যাঁ, এইগুলো হচ্ছে এই 450-400 করে। আর এইগুলো এই হ্যাঙ্গিং টাইপের কিছুতে রাখার জন্য। এটা কত? এটা হচ্ছে 500 রুপয়ে। আর এইটা, এই মুখোশটা? ওটা হচ্ছে 450। 450। আর এই ব্যাগগুলো কেমন দাম? এগুলো 200, 180 এরকম করে রয়েছে। আর এই মুখোশটা, এইটা? ওটা 500 রুপয়ে। এটা 500। আচ্ছা, আর এই এগুলো? মাছের যেটা আছে এটা হচ্ছে 300 রুপয়ে। মাছেরটা 300 টাকা। আচ্ছা, বাহ। 150 করে। 150 করে বেচে গুলো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আর নিচে এই যে গণেশের মূর্তি, গণেশের গুলো 550 রুপয়ে। আচ্ছা, এইটা কি আছে দিদি? এটা কেন বানানো? আমাদের যে এই আদিবাসী লোকজনেরই এই সমিতির দিকে এটা এই ফুলানো হয়েছে, মানে আদিবাসী কালচারটাকে দেখানো। হ্যাঁ, দেখানো হয়েছে। বাহ, খুব সুন্দর। এই হরিণগুলো দেখছি, এগুলো কেমন দাম? এগুলো আছে 1500 রুপয়ে, দুটাই হচ্ছে 3000 রুপয়ে। আর এটা হচ্ছে এই 700 করে এক একটা দাম হাতি। আচ্ছা। আর এইগুলো আছে 450 করে। বাহ, এইটা কি রকম? এটাও 450? হ্যাঁ। বাহ। 300, এটা 500, তাই তো? 300। এটা কত গ্রাম মধু আছে? এটা আধা কেজির আছে, আর এটা 1 কেজির আছে। আচ্ছা আচ্ছা, 1 কেজি 500 আর 550, আর 500 গ্রাম নিলে সেটা 300 টাকা। বাহ 300। বাহ। আর এইগুলো কি আছে? আচ্ছা, এগুলো আচার, মঙ্গলের আচার, কাঁঠালের আচার। বাহ, আদিবাসীদের নিজের হাতেই বানানো নাকি? হ্যাঁ, সুন্দর। কত এগুলো? এটা 300, এই 200 রুপয়ে, এটা হচ্ছে 300। এখানে দলমাতে এন্ট্রি করতে গেলে পার পার্সন লাগবে 10 টাকা অ্যাডাল্ট, আর বাচ্চাদের জন্য 5 টাকা। দলমা ট্রেকিং যদি কেউ করতে চান তাহলে 50 টাকা, বাস বা ট্রাক আনলে 800 টাকা, গাড়ি আনলে লাগবে 600 টাকা, আর টেম্পো নিয়ে আসলে লাগবে 350 টাকা। আর সাফারি করতে হলে 10 জন 2800 টাকা লাগবে। চলুন ওনাদের থেকে জেনে নিই আর কি নিয়ম আছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে সৃষ্টি দেওয়া। আমি এখানে গেটে ডিউটি করি। এখানে বড় গাড়ি কার বলতে গেলে 600 টাকা করে লাগে, পার পার্সন 10 টাকা করে। টেম্পুর 350 টাকা, পার পার্সন 10 টাকা। ক্যামেরার 100 টাকা। এখান থেকে গাড়ি ছাড়ার পর টপে গিয়ে টপের ভিউটা দেখতে পাবেন। ওখানে ওয়াচ টাওয়ার বানানো রয়েছে, আর ওখানে প্রাচীন শিব মন্দির আছে, বজরংবলী মন্দির আছে। তারপর এখান থেকে 10 কিলোমিটার আপনার পিঁপড়াগড়ে গেস্ট হাউস। যদি আপনি সাফারি করেন, সাফারিতে 2800 টাকা লাগে, যেটা কি 10% এলাও। সাফারিতে আপনার কোর এরিয়াটা পুরোটা ভেতরে ভেতরে ঘুরিয়ে নিয়ে বেড়ায় আসে। ওটা আপনার 3 ঘন্টা সময় লাগে এখান থেকে যাওয়ার থেকে আসা। প্রচুর পাখি এখানে দেখতে পাবেন। এই জায়গাটা কিন্তু পাখির জন্য খুব বিখ্যাত। নানান রকম পাখি শীতকালে তো আসেই, অন্যান্য সময়েও এই নানান ধরনের পাখি আপনারা এখানে দেখতে পাবেন। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটা ম্যাপ এখানে দেওয়া আছে। এই যে দেখুন, আমরা এই হচ্ছে চান্ডিল লেক, আর এখানে আছে ঘাটশিলা থানা, মানে জামশেদপুর। এই হচ্ছে জামশেদপুর স্টেশন। এখান থেকে আপনি চলে আসবেন চান্ডিল,
আর এইদিকে আছে ঘাটশিলা। এই হলো দলমার ম্যাপ। এটা হলো মিউজিয়াম। স্পেশাল একটা পারমিশন করিয়ে শুধু আপনাদের জন্য চেষ্টা করছি জায়গাটা দেখানোর। এর ভিতরে খুব সুন্দর একটা ক্যানোপি ওয়াক আছে, চলুন সেখানে যাওয়া যাক। এই হলো ক্যানোপি ওয়াক। দলমা পাহাড়ের অন্যতম একটা অ্যাট্রাকশন। দলমা স্যাংচুয়ারিতে তো অনেকেই এসছেন, অনেক ভিডিও আপনি দেখেছেন, তবে আমার মনে হয় ইউটিউবে এই ভিডিওটা প্রথমবার যে দলমাতেও এরকম একটা ক্যানোপি ওয়াক আছে এবং সেটা আপনারা চাইলে এনজয় করতে পারেন। দলমা হাতির জন্য বিখ্যাত হলো দলমা, সেই দলমার হাতি এখানে। আর এই হচ্ছে দলমা সংগ্রহালয় বা দলমার মিউজিয়াম। এই হলো চান্ডিল ড্যাম। অপূর্ব সুন্দর একটা জায়গা। আপনারা টাটানগর বা জামশেদপুর ঘুরতে এলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। আর আমি এখন এই যে দাঁড়িয়ে আছি, এইটা স্পিড বোটের জেটি। এখানে বিভিন্ন রেঞ্জের বোট আছে, যেমন 10 জন গেলে 1500 টাকা, 4 জন গেলে 600 টাকা, অর্থাৎ পার হেড মোটামুটি 150 টাকা করে খরচ হবে। এখন এসেছি চান্ডিল ড্যামে। এই আমার পিছনেই চান্ডিল ড্যাম। অসম্ভব সুন্দর একটা জায়গা। জামশেদপুর বা টাটানগর এলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন। দুর্দান্ত সুন্দর একটা জায়গা। সকাল এখন 10টা বাজে। আমরা অলরেডি সবে রওনা দিতে চলেছি দলমা পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের আজকের বাহন হচ্ছে এটি, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা সাফারি কার, এবং আমাদের সঙ্গী হয়েছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একজন মেম্বার। ঠিক আছে। চলো তাহলে আমরা ঘুরে আসি দলমা হিল টপ থেকে, যেখানে আমরা দেখব দলমা স্যাংচুয়ারি। আজ আমরা যাব একদম কোর ফরেস্টে। তারপর সেখানে আছে আমাদের মহাদেব বাবা ভোলানাথের মন্দির, আর আছে বজরংবলী অর্থাৎ হনুমানজির মন্দির। সব কিছু দেখবো আমরা। অলরেডি আমার চ্যানেলে দলমা ট্যুর অর্থাৎ দলমা ট্যুর গাইড, এই যে দলমার জঙ্গলে আজকে যাচ্ছি, তার উপরে একদম ডিটেল একটা ভিডিও আছে। যদি তোমরা সেটা দেখতে চাও, দলমার জঙ্গলের মধ্যে দারুণ সব এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে আছে পিন্ডারবেড়া গেস্ট হাউস, অল ইনফরমেশন সেই ভিডিওতে দেওয়া আছে, যেটা তোমরা পেয়ে যাবে দলমা সিরিজে। যারা তোমরা অলরেডি দেখে নিয়েছো তাদের জন্য ইটস ওকে, আর যারা দেখোনি তারা ডেফিনেটলি এটা দেখে নাও যদি প্রয়োজন হয়। তোমাদের কেমন লাগলো আজকের এই গল্প, ট্রাভেল স্টোরি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের ফিলিংস, তোমাদের অনুভূতি অবশ্যই আমাকে জানাও, আমার খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন একটা গল্পে।